গেল কয়েকদিনে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে কারিগরি ত্রুটি সারিয়ে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিকেলে রাজধানীর কড়াইলে বস্তিবাসীদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট সমাধানে আগামী 10 বছরের পরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরা হবে জানিয়ে সরকার প্রধান জানান, আগামী 6 মাসের মধ্যে সমাধান হবে। বিরোধী দল এমন পরিকল্পনা দিলে তা গ্রহণ করবে সরকার। বিরোধী দলকে বিভ্রান্তি ও হটকারিতার রাজনীতি ছেড়ে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গেল 17 বছরে একটি গ্যাস কূপও খনন করেনি ফ্যাসিবাদী সরকার। উল্টো জ্বালানি খাত বিদেশিদের হাতে তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। নানান সংকটের মধ্যেও সরকার সকল সমস্যার সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে গণতন্ত্র শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এর আগে করাইল বস্তিতে বসবাসকারী অসহায় দুস্থদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেজ পরে কোদালাতে মাঠে নামো। মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। রাজধানীর পাশাপাশি সারা দেশেও তীব্র হয়েছে গ্যাস সংকট। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। এদিকে বাসা বাড়িতে রান্না খাওয়া চলছে বিকল্প উপায়ে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরে টানা 3 দিন পাম্পে অবস্থান করেও গ্যাস নিতে পারেননি চালকরা। কোনো ঘোষণা ছাড়াই গত বুধবার রাত 10টা থেকে জাবেদ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন তারা। 10 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ গ্যাস থাকে। কখন কোন সময় আসে এই গ্যাসটা আমরাও ঠিক জানি না। আমরা 2 দিন যাবত এখানে আসছি, আমি আরো অনেকে আছে 3 দিন ধরে আইছে। সিরাজগঞ্জে গ্যাস নিতে ফিলিং স্টেশনে প্রায় 28 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছেন কেউ কেউ। শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ নলকা মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। এই যে বেলা 12টা বাজে, ভোর 5টায় সিরিয়াল দিয়েছিলাম, এইমাত্র গ্যাস পেলাম। আমরা 1 টাকা উপার্জন করতে পারি নাই, এমন কোনো শ্রমিক নাই তাকে পেটে ভাত আছে। এ পর্যন্ত গ্যাস পায়নি, আর যে গ্যাস পাইতেছে 200 টাকার গ্যাস পাইতেছে, এটাতে আমরা কি করবো ভাই? গ্যাস না বলে কাজ করবে কখন, ফ্যামিলি চলবে কিভাবে? গরিব, আমরা সবাই তো গরিব মানুষ। একই অবস্থা মানিকগঞ্জেও। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের 12টি বন্ধ। বাকি 2টি ফিলিং স্টেশন থেকে গ্যাস দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। 2.5 ঘন্টা পরে পেলাম, এটাই আরো প্রেসারও কম, একেবারেই কম। এটাতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। 2টা বোতল লাগাইছি, তারপরেও যে গ্যাস পাই তাতে একদিন চলে না, পুরো দিন চলে না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লোডশেডিং এর কারণে গ্যাসের সংকট আরো বেড়েছে। বিদ্যুতের ঘাটতি, যখন বিদ্যুৎ চলে যায় আমরা জেনারেটর চালায় তেল দিতে পারি, গ্যাস তো দিতে পারি না। এদিকে 14 দিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও সংকটে পড়েছেন নেত্রকোনার গ্রাহকরা। ফেনীর প্রায় 30,000 আবাসিক সহ বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সমস্যা সমাধানে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কালকের সন্ধ্যা 9টা থেকে যারা আসছে এখন পর্যন্ত তারা এখানে বসে আছে, অনেক কষ্ট হচ্ছে আর কি। সকাল থেকে কোনো গ্যাস নাই, কালকে রাত থেকে বলছে যে গ্যাস নাই, আমরা তো সকালে আসছি। এখন গ্যাস নাই, এখানে আসছি আটকা পড়ে গেছি, এখন কি হবে সেটা জানি না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে।
নূর তাজমিন নীর, ৭১। এদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে অতিষ্ঠ সারা দেশের মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা। তারা বলছেন রোজগার কমে যাওয়ায় সংসারের চাকা ঘুরছে না। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ না হওয়ায় লোডশেডিং হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের মোটর মেকানিক জহিরুল ইসলাম কর্মচারীদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ হবার পথে রোজগার। এখন তো এই বিদ্যুতের জন্য ওয়ার্কশপ চলতেছে না, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। এখন আমরা সারাদিন বসে থাকি এবং সারাদিনে এক থেকে 2 ঘন্টা বিদ্যুৎ পাই। লোকজনের দাবি, গ্রামে বিদ্যুৎ পরিস্থিতির অবস্থা আরো অসহনীয়। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আরে এখন গেলে 2 ঘন্টা 3 ঘন্টা কোনো খবর নাই, মানে দিনে তো যাই 4-5 বার, এত কোনো হিসাব নাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়ালেখা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুতে এর ভয়াবহ প্রভাব পড়ছে। এখনকার সময় যদি কারেন্টটা এরকম ডিস্টার্ব করে তাহলে এর চেয়ে তো ভুক্তভোগী আর কিছুই নাই আমার মনে হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে কেবল ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ 2-এ প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে 90 মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাওয়া যাচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট। পটুয়াখালী কলাপাড়ার পায়রা ও পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট করে মোট 2640 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এরপরও কলাপাড়া ও কুয়াকাটায় প্রতিদিন লোডশেডিং হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। 10 বার 12 বার প্রতিদিন চলে যায়। আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। 4 দিন আগে সাগর থেকে আসছিলাম। সাগর থেকে আসার পরে বরফের জন্য আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন পর্যন্ত কোনো বরফ পাইতেছি না। কারেন্ট থাকে না, কারেন্ট 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, লাগাই খাইতে খাইতে আরোদের কাছে আমরা দেনা হয়ে গেছি। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে কয়লার কিছুটা সংকট রয়েছে। তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার ব্যবসা বাণিজ্য। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ক্ষুদ্র শিল্প, কম্পিউটার ও ফটোকপি, সেলুন, ওয়ার্কশপ সহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সুনামগঞ্জের 2 উপজেলা সহ 12টি উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 157 থেকে 159 মেগাওয়াট, কিন্তু কোনো কোনো সময় সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে যাচ্ছে। এদিকে গত 3 দিন থেকে কুড়িগ্রামে লোডশেডিং কিছুটা কমেছে। শাকিলা সিথি, ৭১। কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অঙ্গীকার করেছেন, অর্থের অভাবে দেশের কেউ চিকিৎসা বঞ্চিত হবে না, উন্নত চিকিৎসার জন্য কাউকে যেতে হবে না বিদেশে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করে তুলে ধরেন স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণের পরিকল্পনাও। পরে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষকদের অবসরকালীন ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। চিকিৎসা সেবায় আধুনিক অবকাঠামো বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। চিকিৎসার জন্য বিদেশমুখিতা শুধু অর্থের বহিঃপ্রবাহ নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা ও মানুষের আস্থারও বড় প্রশ্ন। সেই বাস্তবতা বদলের অঙ্গীকারই প্রতিফলিত হয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। পুরো স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের কথা বলেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে।
পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষকদের অবসর ভাতা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্যে তিনি অভিযোগ করেন ফ্যাসিবাদী সরকার শিক্ষকদের অর্থ তছরূপ করেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও দোয়া করবেন যাতে আরো। তবে এখন থেকে সময়মতো শিক্ষকরা অবসরকালীন অর্থ পাবেন বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ থাকবে এটি ইনশাআল্লাহ। অবসরে গিয়েও শিক্ষকদের সমাজ গড়ার কাজে যুক্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হলেন 4 নেতা। সাংগঠনিক কাজে গতিশীলতা বাড়াতেই নতুন এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সর্বোচ্চ ফোরামে স্থান পাওয়া নতুন 4 মুখ হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। মাহিলা ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। আমাদের এই কাউন্সিল থেকে জাতীয় জীবনের সেই জমাট বাঁধা অন্ধকার দূর করে সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে বিএনপিকে ঢেলে সাজাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো 4 নেতাকে। স্থায়ী কমিটিতে সদস্য দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে দলের প্রতি দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের অবদানকে। সেই বিবেচনায় প্রথমেই এসেছে রুহুল কবির রিজভীর নাম। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে রিজভী ছিলেন বিএনপির অন্যতম মুখপাত্র। একই সাথে রাজপথেও তার সংগ্রাম, অংশগ্রহণ। স্থায়ী কমিটির আরেক নতুন মুখ আমানুল্লাহ আমান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমান জাতীয় পর্যায়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা উত্তরের বিএনপির কার্যক্রম করেছেন গতিশীল। ত্যাগী এই নেতা ভবিষ্যতে বিএনপির জন্য জাতীয়ভাবে অবদান রাখবেন বলে আশা দলের জ্যেষ্ঠ নেতাদের। এছাড়া স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপির আরও 2 নেতা, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিসরে নিজেদের অবস্থানের জন্য সুপরিচিত এই 2 নেতা এবার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। বিএনপি কর্মীদের আশা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন স্থায়ী কমিটির এসব নতুন মুখ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গণতন্ত্রের অন্যতম কণ্ঠস্বর হিসেবে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। শফিকুল হকের প্রতিবেদন। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখতে পুতুলের মতো হলেও সংগ্রাম আর ত্যাগে ভরপুর ছিল তার রাজনৈতিক জীবন। মৃত্যুর পর এবারই প্রথম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। নেত্রীর 82তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, আপোষহীনতা ও গণতান্ত্রিক চেতনা ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন।
আজকের সঙ্গে ব্যতিক্রমে যে অতীতে কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন, আজকের তিনি আমাদের সঙ্গে নেই। তিনি আপন করে সকলের অপরাধ ক্ষমা করেছেন। দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে নেবে। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। এ সময় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির আদর্শ ধারণ করে দেশ গঠনের ভূমিকা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা। তাকে বাস্তবায়িত করার জন্য মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সংবিধান নতুন করে লেখা যায় না, সংশোধন করতে হয়। বিএনপি সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, বিরোধী দলের হাতে সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই বলেই তারা সংবিধান সংশোধন কমিটিতে নাম দেয়নি। গত 5.5 মাসে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে দৃষ্টান্ত দেখিয়েছেন স্বাধীনতার পর, তার নজিরবিহীন বলে দাবি করেন নুরুল ইসলাম মনি। এ সময় তিনি বলেন, 98% গ্যাস ভারতের হাতে তুলে দিয়েছিল হাসিনা সরকার। দেশের বর্তমান গ্যাস সংকটের পেছনে এটা অন্যতম কারণ। সংবিধান নতুন করে লেখা যায় না। সংবিধানের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস থেকে সেইটা সংশোধন হয়। সেই জন্য আমরা পার্লামেন্টে 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। বিএনপি থেকে আসবে 7 জন, আর বিরোধী দল থেকে আসবে 5 জন, এই 12 জন, আর বিভিন্ন দল যারা আছে সেই সকল দল থেকে সবাইকে মিলে আমরা বসে করতে হবে কি তাই আমরা করতে চাই। এটি হলো কাজ। আমরা করবো, আমরা তাদের দাওয়াত করি যে আপনারা আসেন, সংবিধান সংশোধন করি। তারা নাম দেয় না, তারা সংস্কার করবে। সংস্কারটা করবে, আমি যা লিখবো সেটি তো সংস্কার, আমি যা পরিবর্তন করবো তাই তো সংস্কার। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের প্রায় 1.22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় র্যাবের লেখা একটি বুলেট প্রুফ জ্যাকেট, পিস্তল, গুলি ও ছিনতাই ব্যবহৃত চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল 9 আগস্ট সকাল 10:30 রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি স্টাইলে হয় এই ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 3টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী বেশ কয়েকজন। এই ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগর বাড়ি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা
অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে এই ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে কোনো সাজিদ সরকার, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।